नमः श्रीयतिराजाय विवेकानंद शूरय सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই। যারা এই লাইভ অনুষ্ঠানে দেখছেন, শুনছেন, পরবর্তী ক্ষেত্রেও শুনবেন, প্রত্যেককে আমার যথোচিত সম্ভাষণ জানাই। শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা। আমাদের স্বামী শিষ্য সংবাদ থেকে এখন পাঠ ও আলোচনা চলছে। এর আগের সপ্তাহগুলোতে আমরা কিছু কিছু অংশ পাঠ করেছি। স্বামীজির সঙ্গে তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর যে কথোপকথন হয়েছে বিভিন্ন সময় সাক্ষাৎ হয়ে, তখন সেগুলো তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন। পরবর্তী ক্ষেত্রে এই গ্রন্থ স্বামী শিষ্য সংবাদ, এই গ্রন্থটির মাধ্যমে আমরা স্বামীজির যে অভিমত বিভিন্ন ক্ষেত্রে সেগুলো খুঁজে পাচ্ছি। এইটা আমাদের মহা সৌভাগ্য যে এই কথোপকথনগুলো ডায়েরিতে লিপিবদ্ধ ছিল। না হলে স্বামীজির আমরা চিঠি পড়ি, স্বামীজির বক্তৃতা পড়ি, তেমনি এই যে সরাসরি স্বামীজির সঙ্গে তার শিষ্যের কথাবার্তা হচ্ছে, সেখানে যে স্বামীজি নিজের বিভিন্ন ক্ষেত্রে মতামত ব্যক্ত করছেন, সেগুলো আমরা খুঁজে পাওয়ার অবকাশ পেতাম না যদি এই গ্রন্থ না পেতাম। ফলে এই গ্রন্থের মূল্য আমাদের কাছে যথেষ্ট। আজকে যে অংশটি পাঠ করার চেষ্টা করব আমরা, সেটা বর্ষ হচ্ছে 1901 আর স্থান বেলুড় মঠ। 1901 মানে বুঝতেই পাচ্ছি স্বামী বিবেকানন্দের শরীর যাচ্ছে 1902-এর 4 জুলাই। তাহলে এক্ষেত্রে তার একেবারে জীবনের শেষের দিকে তিনি এসে পৌঁছেছেন। সেই সময় তিনি যে বিষয় নিয়ে এই দিন আলোচনা করছেন, সেই বিষয়টা হচ্ছে যে অভিপ্রায় অনুযায়ী কার্য অগ্রসর হইতেছে না দেখিয়া স্বামীজির চিত্তে অবসাদ। মানে স্বামীজির তো কিছু ইচ্ছে আছে, সেই ইচ্ছে অনুযায়ী কাজগুলো এগোচ্ছে না, সেই জন্য স্বামীজি খুব মনোকষ্টে ভুগছেন। তারপর সেখানে আরো অন্যান্য বিষয় উঠে এসেছে। বর্তমানকালে দেশে কিরূপ আদর্শের আদর হওয়া কল্যাণকর, সেটি সম্বন্ধে তিনি আলোকপাত করছেন। মহাবীরের আদর্শ, দেশে বীরের কঠোর প্রাণতার উপযোগী সকল বিষয়ের আদর প্রচলন করিতে হইবে। বিষয়ের মধ্যে উঠে এসেছে সকল প্রকার দুর্বলতা পরিত্যাগ করিতে হইবে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিভিন্ন বিষয় উঠে আসছে, এগুলো ক্রমে ক্রমে আমরা আলোচনা করতে করতে সেগুলো অনুধাবন করার চেষ্টা করব। স্বামীজি আজকাল মঠেই অবস্থান করিতেছেন, শরীর তত সুস্থ নহে। 1901 খ্রিস্টাব্দ, স্বামীজির শরীর তখন অনেকটা ভেঙে গেছে এবং তখন তিনি বেলুড় মঠেই থাকছেন। তবে সকাল সন্ধ্যায় বেড়াইতে বাহির হন। এইটা স্বামীজির অভ্যেস ছিল। শরীর ভালো না থাকলেও, শরীর একটু ভগ্ন অবস্থায় থাকলেও তিনি সকাল সন্ধে পায়চারি করতে বেরোতেন। শিষ্য আজ শনিবার মঠে আসিয়াছে। স্বামীজির পাদপদ্মে প্রণত হইয়া তাহার শারীরিক কুশল বার্তা জিজ্ঞাসা করিতেছে। স্বামীজিকে প্রশ্ন করছে, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে। স্বাভাবিকভাবেই শিষ্য তাকে এত শ্রদ্ধা করেন, স্বামীজির এত স্নেহধন্য, তার মনে একটা উদ্বেগ থাকা স্বাভাবিক। তিনি মঠে এসে তাকে প্রণাম করে তার শারীরিক কুশল নিয়ে প্রশ্ন করছেন। এবারে স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, এ শরীরের তো এই অবস্থা, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না।
আমি একা কি করব বল। খুব আক্ষেপ স্বামীজি, খুব আক্ষেপ। মানে স্বামীজি যে চিন্তা ভাবনাগুলো করেছেন, স্বামী বিবেকানন্দের যে বিশাল উদার চিন্তা, সেই চিন্তাগুলোকে তো এক্সিকিউট করতে হবে, বাস্তবায়িত করতে হবে। বাস্তবে রূপদান করার জন্য তো মানুষের প্রয়োজন। সেই ধরনের মানুষ তিনি খুঁজে পাচ্ছেন না। এর থেকে বড় মনোকষ্ট আর বিবেকানন্দের কি হতে পারে? তিনি তো আর আমাদের পাঁচজনের মতো নন। তার মনোকষ্ট, মানসিক বেদনা, যন্ত্রণার উৎস হচ্ছে কি? বলছেন, তোরা তো কেউই আমার কাজে সহায়তা করতে অগ্রসর হচ্ছিস না, কেউ তোরা এগিয়ে আসছিস না যে আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই কাজ, আপনার কাজে আমরা সাহায্য করব। কোথায় তোরা? কেউ নেই। বলছেন, আমি একা কি করব বল। মানে কত কষ্ট থেকে বলছেন, কত মানসিক যন্ত্রণা থেকে বলছেন, আমরা অনুভব করার চেষ্টা করি যেন তিনি একা হয়ে গেছেন। আজকের দিনেও এই স্বামীজির শরীর যাওয়ার পর 118 বছর হয়ে গেল, এখনো স্বামী বিবেকানন্দের কাজ করতে গিয়ে যারা ঝাঁপিয়ে পড়ছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখছেন ওই দুজন তিনজন। অধিকাংশ মানুষ শুধু কথা বলেন, কাজ করেন কম। বিবেকানন্দ কাজ চাইছেন, কাজ, যে কাজের সুবাদে আজকে জাতির, সমাজের, দেশের উন্নতি হবে। বলছেন, বাংলাদেশের মাটিতে এবার এই শরীরটা হয়েছে, এ শরীর দিয়ে কি আর বেশি কাজকর্ম চলতে পারে? তোরা সব এখানে আসিস শুদ্ধাধার, তোরা যদি আমার এই সব কাজে সহায় না হোস তো আমি একা কি করব বল। আবার সেই আক্ষেপ, আবার যন্ত্রণার সুর বেজে উঠেছে স্বামীজির কণ্ঠে। বলছেন, আমি একা কি করব বল, তোরা তো শুদ্ধাধার, তোরা শুদ্ধ পবিত্র আধার, অথচ পবিত্র আধার হয়েও তোরা আমার এই কাজে তো সাহায্য করছিস না। তোরা যদি সবাই মিলে উঠে পড়ে কাজে লেগে যাস তবে তো সেই কাজটা সত্যিকারের সার্থক হবে, সফল হবে, বাস্তব রূপ পাবে। বিবেকানন্দ কত যন্ত্রণা থেকে তার শিষ্যকে বলছেন, আমরা একটু অনুভব করার চেষ্টা করব। বিবেকানন্দ আমাদের বলছেন, 1901 খ্রিস্টাব্দে তার শিষ্য বসে শুনছে, আজকে আমরাও শুনছি। 119 বছর পরে আমরাও শুনছি। যেদিন শিষ্য শুনেছিলেন তার থেকে 119 বছর পরে শুনেও আমাদেরকেও যেন স্বামীজি ওই যন্ত্রণা থেকে বলছেন যে আমি, আমার একা করার ক্ষমতা কোথায়, আমার সঙ্গে তো তোদের এগিয়ে আসতে হবে। ফলে আমাদের দায়িত্ব অনেক বেশি। এই যে উনি দায়িত্বটি দিয়ে গেছেন এবং বিশেষ করে যুব সমাজের ওপর সেই দায়িত্বটি তিনি অর্পণ করে গেছেন। শিষ্য বলছেন, মহাশয়, এই সকল ব্রহ্মচারী ত্যাগী পুরুষেরা আপনার পশ্চাতে দাঁড়াইয়া রইয়াছেন, আমার মনে হয় আপনার কার্যে ইহারা প্রত্যেকে জীবন দিতে পারেন, তথাচ আপনি ওই কথা বলিতেছেন কেন? মানে আপনি যে বলছেন, আপনি একা একা কেন বলছেন? আমার যেটুকু ধারণা, বিনম্রভাবে বলছেন শিষ্য, যে এই যে ত্যাগী পুরুষরা, ব্রহ্মচারীরা সব আছে আপনার পেছনে, আপনার সঙ্গে আছেন, তো এরা তো আপনার প্রত্যেকটা কাজে আত্মবলিদান করতে পারেন। তাহলে আপনি কেন ভাবছেন, মনোকষ্টে কেন ভুগছেন? আপনি কেন ভাবছেন যে আপনি একা? স্বামীজি বলছেন, কি জানিস, আমি চাই আ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল, একদল জোয়ান বাঙালি, এরাই দেশের আশা ভরসা স্থল। এক জায়গায় বলছেন স্বামীজি, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, the modern generation. Out of them will come my workers. They will work out the whole problem like lions. স্বামী বিবেকানন্দ কাউকে তোষামোদ করছেন না, কিন্তু তার দরকার এমন মানুষের যারা শারীরিক দিক দিয়ে সক্ষম, সাহসী হবেন, পরার্থে ঝাঁপ দিতে পারবেন, মানসিক শক্তি থাকবে। এই সমস্ত সম্পদ একসঙ্গে যুব সমাজের মধ্যে আছে। সেই জন্য বললেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন। আমার বিশ্বাস হচ্ছে যুব সম্প্রদায়ের ওপর,
দ্য মডার্ন জেনারেশন, এই যে যারা আধুনিক তরুণ তরুণী যুবক যুবতীরা, they will work out the whole problem like lions. ওরাই আমার ওয়ার্কার হবে, ওরাই আমার কর্মী। স্বামী বিবেকানন্দের কর্মী এই কার্ডটা পেতে গেলে এই 100 দিনের কাজ নয় এটা। এই কর্মী হতে গেলে এমন হতে হবে, তার মধ্যে কি কি গুণ থাকতে হবে স্বামীজি বলছেন, আমরা শুনে নেব। এই স্বামীজির কর্মী হওয়ার জন্য কি কি গুণাবলী প্রয়োজন। তাতে সরকারি চাকরি নাই পেতে পারে, কিন্তু সরকারি পেল বা বেসরকারি পেল, ব্যবসায়ী করলো অথবা অন্যভাবে অর্থ রোজগার করলো, কিন্তু তাদের মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য থাকবে যেগুলো WBCS পরীক্ষায় সিলেক্ট হওয়ার জন্য লাগে না, IPS হতে লাগে না, লাগে। এই গুণগুলো যদি তাদের মধ্যেও থাকে তাহলে দেশ কতটা উন্নত হতে পারে। কি গুণের কথা বলছেন? বলছেন চরিত্রবান, বুদ্ধিমান, পরার্থে সর্বত্যাগী এবং আজ্ঞা অনুবতী যুবকগণের উপরই আমার ভবিষ্যৎ ভরসা। আমার আইডিয়া, ভাব সকল যারা ওয়ার্কআউট করে আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে। কারা জীবনপাত করতে পারবে? কাদের জন্য? দেশের কল্যাণ সাধনে, দেশের উন্নতি বিধানে। আমার কাদের ওপর ভরসা? ক্যাটিগরিক্যালি বলে দিচ্ছেন স্বামী বিবেকানন্দ। তাহলে আমরা প্রত্যেকে ভাবতে পারি আমাদের কি গুণগুলো আছে? অনেক যুবক যুবতীরা তোমরা ভাবতে পারো আমাদের মধ্যে এই গুণ নেই, তাহলে আমরা স্বামীজির কর্মী হতে পারি না। আমরা স্বামীজির আইডিয়াগুলোকে, ভাবগুলোকে জীবনে পরিণত করতে পারবো না। এইটা ভাবাটাও হচ্ছে একটি নেতিবাচক মানসিকতা, বিবেকানন্দ বিরোধী। যদি আমার মধ্যে সেইটির অভাব আছে, আমি সেটিকে অর্জন করার জন্য ব্রতী হব, প্রয়াসী হব। কি কি গুণ? এক, বলছেন চরিত্রবান, একেবারে সৎ চরিত্রের মানুষ, পারফেক্ট। তার মধ্যে পবিত্রতা থাকবে, তার মধ্যে সততা থাকবে, তার মধ্যে নিষ্ঠা থাকবে, আন্তরিকতা থাকবে। এই যে সততা, নিষ্ঠা, সত্যবাদিতা, আন্তরিকতা, পবিত্রতা, এইগুলোই হচ্ছে একজন চরিত্রবান মানুষের মাপকাঠি। চরিত্র বলতে কি? স্বামীজি বলছেন, হোয়াট ইজ ক্যারেক্টার? A bundle of repeated habits. একটা অভ্যেস বারবার বারবার আমরা করি, ওটাই তো চরিত্র হয়ে যায়। খুব সুন্দর কথা। চরিত্র একদিনে তৈরি হয় না। যারা সৎ তারা কিন্তু একদিনে সৎ হয়ে যায় না, তারা প্রত্যেক ক্ষেত্রে সৎ আচরণ করার চেষ্টা করে, তার অভ্যাসেই হয়। যে কোনো জায়গায়, দোকানে যাচ্ছে, বাজারে, বাসে, ট্রেনে, পরিবারে, সমাজে, ব্যাংকে কত সময় হয়, হয়তো ট্রানজাকশন হচ্ছে ব্যাংকের কাউন্টারে, ইন্স্যুরেন্সের কাউন্টারে, যে টাকাটা দেওয়ার কথা হয়তো কোনো কারণে তার থেকে বেশি টাকা দিয়ে ফেলেছেন কাউন্টিংয়ে। যিনি এদিকে আছেন তিনি কাউন্ট করে দেখলেন যে তার হাতে বেশি টাকা এসছে। সৎ মানুষ যত টাকাই বেশি হন তিনি কাউন্টারে আবার ওটা ফেরত দেবেন, তারপর আসবেন। এইখানে হচ্ছে পরীক্ষা। আসলে ভগবান আমাদের সততার পরীক্ষা নেন, কত সময় আমাদের সুযোগ দেন প্রলোভনের, সেগুলোকে আমরা মোকাবিলা করতে পারছি কিনা, তার জন্য দরকার সাহস, তার জন্য দরকার মানসিক শক্তি। এবং একদিনে একটি মানুষ কখনো সৎ হয়ে উঠতে পারে না। এবং যদি কোনো একটি দিন একটি মানুষ সৎও থাকে, সেটা নিশ্চিত করে বলা যায় না তিনি তার সারা জীবন সৎ থাকবেন। সেই জন্য স্বামীজি বলছেন, ক্যারেক্টার ইজ আ বান্ডল অফ রিপিটেড হ্যাবিটস। ওই অভ্যাস করতে হবে, বারবার বারবার প্রচুর জায়গায় পরীক্ষা দিতে হবে।
বাজার করতে গেছি সেখানে হতে পারে, দোকানে হতে পারে, ব্যাংকে হতে পারে, অফিসে হতে পারে, পরিবারে হতে পারে, প্রতিবেশীর সঙ্গে হতে পারে, যে কোনো জায়গায় একেবারে সৎ। দ্বিতীয়, নিষ্ঠা। যে কোনো কাজে স্বামী বারবার বলছে নিষ্ঠা দরকার, সিনসিয়ারিটি। এই আমরা যখন যে কাজটিতে নিষ্ঠাবান হই, আমরা নিজেরা দেখেছি, তাতে আমরা অধিকাংশ ক্ষেত্রে সফল হই। কিন্তু আমরা কোথায় নিষ্ঠা অভাব দেখাই, যেখানে আমরা দেখি আমার কোনো ব্যক্তিগত অত লাভ নেই, অনেক সময় মনে হয় ঠিক আছে কোম্পানির কাজ ও কোনো রকমে করে দিলেই হলো। কিন্তু যারা সিনসিয়ার তারা ওই কোম্পানির কাজেও যতটা সিনসিয়ার থাকবে, তার পারিবারিক কাজেও ততটাই সিনসিয়ার থাকবে। সত্যবাদিতা। আমাদের কত সময়ে এই পরীক্ষা দিতে হয়, একদম ছোট্ট থেকে বড় পর্যন্ত আবালবৃদ্ধ বনিতাকে এই পরীক্ষা দিতে হয়। এবং সত্যকে আঁকড়ে ধরার যারা চেষ্টা করেন তারা সাধারণত মিথ্যের আশ্রয় নেন না। কখনো বৃহত্তর স্বার্থে কোনো মিথ্যে কথা বললে সেটা অপরাধের নয়। শ্রী শ্রী মায়ের তার এক সন্তানকে একটি চিঠির উত্তরে মা কি লিখেছিলেন, সেই চিঠিটি দিয়েছিলেন মাকে এক সন্তান, যখন তিনি বিভ্রান্ত, তিনি যেখানে কাজ করছেন সেখানে মাঝে মধ্যে মিথ্যে কথা বলতে হয়। তিনি মাকে লিখেছেন যে মা আমি কি করব, মাঝে মাঝে মিথ্যে কথা বলতে হয়, তাহলে কি আমি কাজটায় থাকবো না কাজটা ছেড়ে দেব? তার ঠিক মন সায় দিচ্ছে না। মা চিঠিটা শোনার পর পত্রলেখককে মা বলছেন লিখে দাও কাজটা না ছাড়তে। যদিও পত্রলেখক বিস্মিত হলেন, তার মানে মা কি তাকে মিথ্যে কথা বলাতে প্রশ্রয় দিচ্ছেন? তা নয়। তারপরই মা বলছেন তাকে তুমি লিখে দাও, জানো তো যদি ওকে আমি বলি যে তুমি চাকরিটা ছেড়ে দাও, ও চাকরিটা ছেড়ে দেবে। তারপর ও সংসার, পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা যারা আছে পরিবারে, তাদেরকেও খাওয়াবে কি? তখন পেটের দায়ে চুরি ডাকাতি পর্যন্ত করতে পিছিয়ে পড়বে না। মা কত দূরদর্শিতা ছিল, কত দূর ভাবলেন মা। এক্ষেত্রে দুটো একটা মিথ্যে কথা বলার থেকে ওটা অনেক বেশি অপরাধমূলক কাজে এই সন্তান জড়িয়ে পড়তে পারত। পেটের দায়। মানুষ অনেকেই অভাবে চুরি করে, অভাবে মিথ্যে কথা বলে। কিন্তু স্বামী বিবেকানন্দ যেটা বলছেন, তোমার স্বভাবটা এমন হবে যে তুমি সৎ, তুমি চুরি করছো না। তোমার স্বভাবটা এমন হবে তুমি সত্যকে আশ্রয় করে আছো, তুমি মিথ্যে থেকে নিজেকে দূরে রাখছো। বলছেন চরিত্রবান, বুদ্ধিমান। এই বুদ্ধিমান কথাটা আমরা নিজের মতো করে অর্থ করে নিই। আমরা ভাবি অনেক সময় যারা পরীক্ষায় ভালো ফলাফল করে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজে একটি সুন্দর স্থান অধিকার করতে পারে, অর্জন করতে পারে, তারা নিশ্চয়ই বুদ্ধিমান। আমরা তর্কের মধ্যে যাচ্ছি না, তারা বুদ্ধিমান, মেনে নিলাম। কিন্তু ঘটনা শুধু বুদ্ধিমান ছেলেরাই ভালো ফলাফল করে তা নয়। তার জন্য তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, অধ্যবসায়ী হতে হয়, আরো অনেকগুলো গুণ লাগে। তবে বুদ্ধির প্রয়োজন আছে, মানলাম। কিন্তু স্বামী বিবেকানন্দ যে বুদ্ধিমান বলছেন, আমরা কি প্রতি মুহূর্তে গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছি, বা এমএসসি পরীক্ষা দিচ্ছি, বা আইএএস পরীক্ষা দিচ্ছি, বা ব্যাংকের পিওর পরীক্ষা দিচ্ছি? তা তো নয়। তাহলে কি? বুদ্ধিমান। বুদ্ধি দিয়ে বিচার করতে শিখতে হবে। এটা ভালো না এটা মন্দ, এটা ন্যায় না এটা অন্যায়, এটা উচিত না এটা অনুচিত। বিচার করার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে বুদ্ধি। আজকের যুব সম্প্রদায়কে যদি যে কোনো একটি সংগঠন থেকে বললো তোমরা চলে এসো, আমরা একটি মিছিল করব, কোন একটি ইস্যুতে তোমরা আমাদের সঙ্গে যোগদান করবে, কাল সকাল 8টার সময় আমরা বেরোবো অমুক জায়গা থেকে, তোমরা সবাই জমায়েত হবে। যুব সম্প্রদায়কে বিচার করার প্রয়োজন নেই।
এই মিছিলটি কারা বার করছেন, কেন বার করছেন, কোন উদ্দেশ্যে, সেটাকে আমি সমর্থন করছি? যদি না করি তাহলে আমি যাব কেন? ঘটনা, আমি ওখানে প্রত্যক্ষ আপত্তি না করতে পারি, কিন্তু পরোক্ষ আপত্তি আমি জানাতে পারি। আমি সমর্থনটা প্রত্যক্ষই করি আর পরোক্ষই করি। আমি যদি পৌঁছে গেলাম, তাহলে প্রকারান্তরে আমি নিজেকে স্বীকার করছি যে আমি সমর্থন করছি। যদি দেখা যায় ওই ভাবনা সমর্থনযোগ্য নয়, ব্যক্তিগতভাবে বিচার করে দেখি, যদি দেখি এটা কোনো স্বার্থের জন্য এটি সংগঠন করছে, এটি সমাজের কল্যাণ হবে না, এটি সমাজের বেশিরভাগ মানুষের অসুবিধা সৃষ্টি করবে, তাহলে তোমরা যারা যুবক যুবতী, তোমাদের বুদ্ধি দিয়ে বিচার করতে বলছেন স্বামী বিবেকানন্দ। এই হচ্ছে বুদ্ধিমান। ছোটবেলায় ক্লাস 8-এ পড়ো, তোমরা হয়তো কেউ 9-এ পড়ো, এমনও থাকতে পারো যারা শুনছো এখন বা পরে শুনবে। তোমাকে কালকে বলতে পারে, কাল তোমার পরীক্ষা, আজকে একজন বললো চ একটা ভালো সিনেমা এসছে দেখে আসি, তোমার প্রস্তুতি অনেকটা বাকি, তবে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আজকে আমার সিনেমা দেখতে যাওয়াটা ঠিক হবে পরীক্ষার এই যে প্রস্তুতি প্রেক্ষিতে, না পরীক্ষা হয়ে গেলে আমার সিনেমাটা দেখতে যাওয়া উচিত, যদি দেখার মতো হয়। সেটি বিচার করে তাকে বলার মতো অন্ততপক্ষে সৎ সাহস রাখতে হবে। এই হচ্ছে সৎ চিন্তার প্রভাব, এই হচ্ছে বুদ্ধির প্রভাব। সারা জীবন আমাদের এই পরীক্ষা দিয়ে যেতে হয়। সার্টিফিকেট আমরা সংগ্রহ করি না, প্রত্যেক দিন কত সার্টিফিকেট নেব, কত শংসাপত্র নেব, কিন্তু পরীক্ষা দিতে হয়। যারা প্রশাসনিক আধিকারিক আছেন, তাদেরকে প্রশাসন চালাতে গিয়ে কত বুদ্ধি বিচার শক্তি প্রয়োগ করে তাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আমরা হয়তো দূর থেকে বুঝতে পারি না, কিন্তু ওই যে দায়িত্বশীল পদে যিনি বসে আছেন, তাকে অনেক কিছু চিন্তা করতে হয়। প্রসঙ্গত অবশ্য একটি কথা মনে পড়ছে, মুখ্য নির্বাচনী কমিশনার ছিলেন, চিফ ইলেকশন কমিশনার ছিলেন, আপনারা অনেকেই নামটা মনে করতে পারবেন, মিস্টার টি.এন. সেশন। তোমরা শুনে থাকতে পারো। তিনি খুব দুধে অফিসার ছিলেন, বেশ সাহসী অফিসার, সৎ মানুষ, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, ভারতবর্ষে মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি একবার বেলুর মঠে, তখন যিনি প্রেসিডেন্ট মহারাজ ছিলেন তার কাছে তদানীন্তন সময় এসেছেন। উনি যখন নিজে দায়িত্বে আছেন, বেলুর মঠে প্রণাম করে, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে মিস্টার টি.এন. সেশন এটি প্রশ্ন করেছিলেন অনেকগুলো কথাবার্তার মধ্যে। সেই প্রশ্নটি হচ্ছে যে আমি যখন কোনো ডিসিশন নিই, কোনো সিদ্ধান্ত নিই, সেই সিদ্ধান্তটা ঠিক নিচ্ছি না ভুল নিচ্ছি, আমি কি করে বিচার করব? দেখুন, এত বড় একজন আধিকারিক, ভারতবর্ষের এত বড় একটি গুরুত্বপূর্ণ পদে আসীন, সেই মানুষটার মনে কিন্তু সংশয় আছে যে সিদ্ধান্ত তো অনেক নি বুদ্ধি দিয়ে বিচার করে, সে ঠিক নি না ভুল নি। জিজ্ঞেস করছেন কাকে? সন্ন্যাসীকে। অনেক সময় মনে হয় সন্ন্যাসী তারা কি করে বলবেন, কিন্তু ওই যে আমাদের পরম পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, তাদের এক অসাধারণ শক্তি, ঐশ্বরিক শক্তি, তারা উত্তর যখন দেন যেন স্বয়ং ঠাকুরই বলছেন। তিনি তখন বলেছিলেন, কয়েক সেকেন্ড পরে উত্তর দিলেন, যদি আপনি যে সিদ্ধান্তটি নিচ্ছেন সেই সিদ্ধান্তে শুধু আপনার ব্যক্তিগত কল্যাণ হয়, আপনার ব্যক্তিগত স্বার্থ নিহিত আছে, তাহলে সিদ্ধান্তটি ভুল। আর যদি আপনার সিদ্ধান্তে জনগণের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়, তাহলে সেই সিদ্ধান্ত একেবারে ঠিক। যদি ব্যক্তিগত স্বার্থে সিদ্ধান্ত, সেটা ভুল। যদি জনসাধারণের স্বার্থে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন, জনসাধারণের এতে মঙ্গল হবে, তাহলে সেই সিদ্ধান্ত ঠিক। এইটি হচ্ছে বুদ্ধিমান মানুষের লক্ষণ।
বুদ্ধিমান মানুষ মানে এই নয় পরীক্ষায় ফার্স্ট হতে হবে। বুদ্ধিমান মানুষ সে নয় যে অনেকগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সে বসেছে কিন্তু একটাতেও চান্স পাচ্ছে না, বলা হচ্ছে সে বুদ্ধিমান নয়। এটা দিয়ে বিচার করা যায় না। এমন হতেই পারে তার বুদ্ধি আছে কিন্তু যথোচিত পরিশ্রম সে করেনি। স্বামীজি এই প্রসঙ্গে এক জায়গায় খুব সুন্দর বলছেন 99% শতকরা 99% 100টায় 99 কেসে দেখা যায় যে ব্যর্থতা হয় সেটা যে কারণটা হচ্ছে দায়ী, সেই কারণটা যদি একজন ডাক্তারবাবু যেমন ডায়াগনোসিস করেন ঠিকভাবে নির্ধারণ করে আবার মনোযোগ দেওয়া যায়, তাহলে কিন্তু সফল হওয়া যায়। মানে আমি কেন ব্যর্থ হলাম, সেই জন্য স্বামী বিবেকানন্দের একটি অসাধারণ কথা মনে পড়ছে, ফেলিয়ার্স আর দ্য বিউটিজ অফ লাইফ। ব্যর্থতা জীবনের সৌন্দর্য, জীবনের সৌন্দর্য ব্যর্থতা। অনেকে পাগল ভাববে, তা নয়। একটু গভীরে বিশ্লেষণ করলে দেখা যাবে ব্যর্থতা আসলে আমরা আরো বেশি উদ্যমী হই, আরো বেশি নিষ্ঠাবান হই, আমাদের প্রচেষ্টা ঐকান্তিক হয়। স্বামীজি বললেন চরিত্রবান বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষ কি করবে? ঠিক সিদ্ধান্ত নেবে, এমন সিদ্ধান্ত নেবে যাতে মানুষের কল্যাণ হয়। চরিত্রবান কি করবে? সৎভাবে কাজ করবে, সত্যের আশ্রয় নেবে, নিষ্ঠাবান হবে। এরপর বলছেন পরার্থে সর্বত্যাগী। যদি কেউ সৎ, সত্যবাদী, নিষ্ঠাবান মানুষ হন এবং যদি তিনি ঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যেটা আমরা এইমাত্র শুনলাম মিস্টার টি.এন. সেশনকে যে উত্তর পরম পূজ্যপাদ মহারাজ দিয়েছিলেন, সেই ধরনের বুদ্ধি যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে পরার্থে সর্বত্যাগী, অন্যের কল্যাণে আমি নিজের সমস্ত কিছু ত্যাগ করতে, সমস্ত কিছু মানে কি, আমার যে ব্যক্তিগত স্বার্থ চিন্তা সেটাকে আমি ত্যাগ করতে প্রস্তুত। আমি আমার যে সময়, সবার কাছেই দিনে 24 ঘন্টা সময়, এই 24 ঘন্টা সময় থেকে আমি কিছুটা সময় অন্ততপক্ষে অন্য মানুষের প্রয়োজনে নিজে দিতে পারবো। তাহলে কি দিচ্ছি? সময় দিচ্ছি। কি দিচ্ছি? সৎ পরামর্শ দিচ্ছি। কি দিচ্ছি? সেবা দিচ্ছি। কি দিচ্ছি? যারা একেবারে অজ্ঞ মানুষ তাদেরকে একটু পড়াশোনা শেখানোর চেষ্টা করছি। কি দিচ্ছি? যারা আর্ত মানুষ তাদের ওষুধ পথ্যির ব্যবস্থা করার চেষ্টা করছি। এই যে মানসিকতা কাদের জন্য করছি? বলো পরিবারের মানুষের জন্য। স্বামী বিবেকানন্দ তোমাদের কাছে এই দায়িত্ব দিয়ে যাননি, যে কারণে তিনি একেবারে মানসিকভাবে খুব যন্ত্রণায় ভুগছেন, শিষ্যকে বলছেন, কি দায়িত্ব দিয়ে গেছেন? তোমরা অন্যের কল্যাণে নিজেরা কিছু স্যাক্রিফাইস করতে শেখো। পরার্থে সর্বত্যাগী, আমরা ছেড়ে দিলাম, কিছু তো ত্যাগ করতে পারবো। আমরা যদি অল্প অল্প করেও আমাদের যা ক্ষমতা সেটা দিতে পারি। কত মানুষ, কত ইয়াং ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, বেকার ঘুরে বেড়াচ্ছে, তার যোগ্যতা আছে, কিছু না কিছু যোগ্যতা আছে, সে খুঁজে পাচ্ছে না। তার যোগ্যতারাও যেন কোথায় অন্ধকারে গভীর গুহায় পৌঁছে গেছে। তাকে ওই যোগ্যতার কথাটা তাকে জানানো, তাকে ওইভাবে আগ্রহটা জন্মানো, উৎসাহ জন্মানো যে তুমিও পারবে, এটা যদি কেউ করতে পারে, এটাও একটা পরার্থে নিজের ত্যাগ। যে কোনো ভাবে হোক মানুষের পাশে দাঁড়ানো। বলছেন এবং আজ্ঞা অনুবর্তী, এইটা কিন্তু বিরাট প্রয়োজন। ওবিডিয়েন্স, এই আমরা খুব কম মানুষই আছি ওবিডিয়েন্ট। একজন আমাকে আদেশ দেবে, আমি সেটা পালন করব। মনে হতে পারে অফিসে যেটা হয়, যিনি হয়তো বস, তিনি তার জুনিয়রকে
তার সাবঅর্ডিনেটকে তিনি যদি কোনো একটা অর্ডার দেন, তাহলে ইনি সেই আজ্ঞাটা পালন করতে বাধ্য, সেটা ওই অফিসের মধ্যে বাধ্য, কারণ চাকরির নিয়ম অনুসারে। কিন্তু অন্য দিক দিয়ে আমরা মানসিকভাবে এই আদেশ বা নির্দেশ পালন করার জন্য যে মানসিক প্রস্তুতি, একটা মেন্টাল ফ্রেম, এইটা সব থেকে বেশি প্রয়োজন। এর জন্য নতুন করে তৈরি করতে হবে। আটাটা ময়দাটা থাকলেই কিন্তু রুটি তৈরি হয়ে যায় না, লুচি তৈরি হয়ে যায় না। রুটি লুচি তৈরি করতে হয়, তার জন্য প্রয়োজন আটা ময়দা। ঠিক একইভাবে আমরা আজ্ঞা বলে একটা কথা আছে, তার অর্থ বুঝি, আবিধানিক অর্থ, আদেশ নির্দেশ। আজ্ঞা পালন করার অর্থ বুঝি, আজ্ঞা পালন করার জন্য মনটাকে যে স্তরে নিয়ে যেতে হবে, সেই স্তরে নিয়ে যাওয়ার জন্য মনটাকে তৈরি করা, এইটা কিন্তু বড় কঠিন। সেই জন্য স্বামীজি বলছেন কি কি দরকার। প্রথম, চরিত্রবান। দ্বিতীয়, বুদ্ধিমান। তৃতীয়, পরার্থে সর্বত্যাগী। এবং চতুর্থ, আজ্ঞা অনুবর্তী। এই আজ্ঞা অনুবর্তী না হলে, তার যদি বুদ্ধিও থাকে, তার যদি সৎ মানুষ হন, তার অন্যের জন্য কিছু করার ইচ্ছেও আছে, যে সংগঠন থেকে, একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তার একজন সেক্রেটারি আছেন, তিনিও খুব ডেডিকেটেড মানুষ। আমাদের ভাব প্রচার, এই অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি, তেমনি অনেক ভাব প্রচারের সংগঠন রয়েছে। তো এই সংগঠনে যিনি ধরুন সেক্রেটারি পদে আছেন, বা প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, তারাও ডেডিকেটেড মানুষ ধরা যাক। এবার তারা যদি যুবকদের বলছে তোমরা এই কাজগুলো করো, এখন যদি সেই তাদের মধ্যে কয়েকজন বুদ্ধিমান, কাজ করার ইচ্ছেও আছে, কিন্তু হঠাৎ বলল আমাকে উনি নির্দেশ দেওয়ার কে, আমি আমার ইচ্ছে মতো করব, তাহলে সেই কাজটি আদৌ পদ্ধতি মেনে হবে না, এবং সেই কাজের কতটুকু ফল ঘটবে সেটা আমরা বুঝতেই পাচ্ছি। সেই জন্য এই ওবিডিয়েন্সটা আমাদের জীবনে চলার পথে খুব প্রয়োজন। যে কোনো জায়গায় একটা পরিবারকেও যদি সুন্দর করে চালাতে হয়, সেখানেও কিন্তু এই আজ্ঞা বা নির্দেশ বা আদেশ পালন করার মতো মানসিকতা অর্জন করতে হয়। সেটা পরিবারেও দরকার, কলকারখানাতেও দরকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়েও দরকার, হাসপাতালেও দরকার, দোকানেও দরকার। দোকানে যিনি মালিক বসে আছেন, তিনি ওই কর্মীকে, কিন্তু হ্যাঁ, ওই যিনি আজ্ঞা দিচ্ছেন তাকে কিন্তু সেইভাবে আচরণ করতে হয়, সেটা অবশ্যই আমরা স্বীকার করব। অনেক সময় এমনভাবে করা হয় যে তারা তখন বিদ্রোহী হয়ে যান, বিপ্লবী হয়ে যান। বলছেন এরা কি করবে, এই যুবকগণের ওপরই আমার ভরসা। কারণ যুবক মানেই পারবে না। আজকে যুবক যদি অসৎ হয়, কুড়ে হয়, পরিশ্রমী না হয়, মিথ্যুক হয়, বুদ্ধি প্রয়োগ না করে, আবেগপ্রবণ হয়, তাহলে সেই যুবকদের দিয়ে অন্যের জন্য কিছু করতে গেলে হাত পা কাঁপে, মন অনুমতি দেয় না। তাহলে সেই যুবকদের দিয়ে স্বামীজি দেশের জন্য কি করাবেন? সেই জন্য স্বামীজি দুটো জিনিসের উপর বারবার বলতে গিয়ে একটা জিনিসের উপর বেশি জোর দিয়েছেন। একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা কোয়ালিটি। মানে আমি অসংখ্য যুবক চাই না, কোয়ান্টিটি, কিন্তু কোয়ালিটেটিভলি আমার এই গুণগুলো দরকার। তাহলে আমি 100 যুবককে পেলেও আমি বিরাট কাজ করতে পারি। মানে বিবেকানন্দ করতে পারেন, বিবেকানন্দ লিডার, তার আন্ডারে তোমরা কাজ করছো। এখন তোমাদের যেটা মনে হতে পারে, এখন তো আমরা বিবেকানন্দ লিডারকে পাচ্ছি না। ঘটনা হচ্ছে স্বামীজি লিড করছেন। যারা আমরা স্বামীজির কথা বলছি, শুনছি, কাজ করার চেষ্টা করছি, তাদের এটা বিশ্বাস করতে হবে একজন লিডার থাকতে পারেন, কিন্তু আসল নেতা হচ্ছেন বিবেকানন্দ। আমাদের আসল পথটি দেখাচ্ছেন, পথপ্রদর্শক, আলোকবর্তিকা হচ্ছেন স্বামী বিবেকানন্দ। এইটা বিশ্বাস রাখতে হবে। স্বামী বিবেকানন্দ কি বলে গেছেন সেগুলো আমরা শোনার চেষ্টা করব, কিন্তু সেগুলো পালন করতে গিয়ে দেখা যাচ্ছে একটা সংগঠনের সেক্রেটারি তিনি নিজেই করছেন না, তিনি আবার অন্যান্যদেরকে নির্দেশ দিচ্ছেন। তখন বেশিরভাগ ক্ষেত্রেই
এই নির্দেশটা ফলপ্রসূ হয় না। আপনি আচরি ধর্ম জীবের শিখায়। সে আমরা যখন কোনো কথা বলি, প্রথমে আমাকে নিজেকে সেই ডেডিকেশন আনতে হবে। আমি বললাম, আমি নিঃস্বার্থপরতার কথা বলে এলাম, বক্তৃতা দিয়ে এলাম মঞ্চে দাঁড়িয়ে, আর আমি চরম স্বার্থপর, একটি মানুষের হৃদয় স্পর্শ করবে না। আগে নিজেকে নিঃস্বার্থপর হওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে সৎ থাকার চেষ্টা করতে হবে, যেগুলো সাধনা, অধ্যবসায়। সেই জন্য স্বামীজি বলছেন, পিওরিটি, পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স are the essentials to success, and above all love. পবিত্র হও, ধৈর্য রাখো, অধ্যবসায়ী হও, পরিশ্রম করো। এগুলো যদি তোমার মধ্যে থাকে, তুমি নিশ্চিত সফল হবেই হবে। অধ্যবসায়ী মানুষ আখেরে সফল হয়। এবং above all love, ওই ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, নিঃশর্ত ভালোবাসা। বলছেন নতুবা, বলছে এরাই শুধুমাত্র আমাদের ও দেশের কল্যাণ সাধনে জীবনপাত করতে পারবে, এমন যুবকদের দরকার। নতুবা দলে দলে কত ছেলে আসছে ও আসবে। এই যে বলছেন, কোয়ান্টিটি নিয়ে স্বামীজি একেবারেই চিন্তিত নন। স্বামীজির পয়েন্ট অফ ইন্টারেস্ট কোয়ালিটি, কোয়ান্টিটি নয়। গুণগত দিক দিয়ে আমাদের উন্নত হতে হবে। তাদের মুখের ভাব তমপূর্ণ। কত ছেলে আসছে, হৃদয় উদ্যম শূন্য, কোনো উদ্যম নেই, নিষ্ঠা নেই, পরিশ্রম করার ইচ্ছা নেই, একেবারে ঝিমিয়ে আছে। শরীর অপটু, শারীরিক ক্ষমতা নেই, মন সাহস শূন্য, আর মানসিক দিক দিয়ে ভীতু, ত্রস্ত। এই যে যার মনের মধ্যে ভয়, মানসিক শক্তি নেই, যার শারীরিক দিক দিয়ে পটুতা নেই, শারীরিক ক্ষমতা নেই, সেই যুবকরা এসে করবেটা কি? তারা কি, তাদের তো উদ্যম নেই, স্পিরিট নেই, তেজ নেই। বলছেন এদের দিয়ে কি কাজ হয়? এদের দিয়ে কি কাজ হয়? কিচ্ছু কাজ হবে না। নচিকেতার মতো শ্রদ্ধাবান 10-12টি ছেলে পেলে আমি দেশের চিন্তা ও চেষ্টা নতুন পথে চালনা করে দিতে পারি। আমরা অবাক হয়ে যাচ্ছি। হাজার হাজার, 10,000, 20,000 ছেলে চাইছেন না, 10-12টা ছেলে পেলে। বলছেন স্বামীজির একটা বাণীতে আমরা পেয়েছি, এমনি 100 যুবক পেলে জগতের ভাবস্রোত ফিরাইয়া দেওয়া যায়। এই কথার কথা নয় সংখ্যাগুলো, মানে স্বামীজি প্রচুর সংখ্যা চাইছেন না, প্রচুর মানুষ চাইছেন। যারা আসবে তারা এমন হবে, মানে এক একজন নক্ষত্র, সিনেমা স্টার, ক্রিকেট স্টার নয়, কিন্তু এদের মধ্যে স্পিরিট অফ স্যাক্রিফাইস আছে। আমি নিজেকে ত্যাগ করতে প্রস্তুত, আমার স্বার্থ নেই, আমি পরিশ্রমী, আমি উদ্যমী, আমার বিচার শক্তি আছে, বুদ্ধিমান, আমি সৎ মানুষ, নিষ্ঠাবান, সত্যকে আশ্রয় করে চলি, পবিত্র। এই ধরনের মানুষ, এই ধরনের যুবক যুবতী আমরা সমাজে কতজন পাই? যদি সার্ভে করা যায়, যদি বলা এই কোয়ালিটিগুলো থাকলে অমুক চাকরি পাবে, সবাই ইয়েস লিখে দেবে, সবাই ইয়েস লিখে দেবে। অনেক সময় দেখা যায় যে অনেক ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে, সেখানে লিখছে এটা কি, এটা কি, মানে এই রোগটা আছে কিনা, নো নো নো, ইয়েস থাকলে সমস্যা। কিন্তু যতজন ফর্মে নো লিখছেন, তারা সবাই ওটার সম্বন্ধে নিশ্চিত কিনা তারা নিজেরাও জানেন না। তাকে হয়তো নির্দেশ দেওয়া হচ্ছে আপনি নো লিখে দিন। তাহলে বিষয়টা ভাবতে হবে যে আমরা যদি সেই স্পিরিট থাকে, তাহলে আমি লেখার আগে নিজে পরীক্ষা করব, আমি যে লিখছি নো, আমার কি সত্যি এই রোগটা নেই? তারপর আমি লিখব নো। এমন তো নয়, কারণ এমন হতেই পারে একজন এর জন্য নিজে ভবিষ্যতে সাফারার হতে পারে, কারণ তিনি নিচে সিগনেচার করছেন, তিনি নিচে নো লিখেছেন নিজে। পরে যদি ধরা যায় যে ওটা নো নয়, ইয়েস হতো, তাহলে তিনি সমস্যায় পড়ে যাবেন। সেই জন্য স্বামীজি বলছেন, বুদ্ধিমান, তুমি বুদ্ধি প্রয়োগ করো, বিচার শক্তি প্রয়োগ করো। তোমাকে একজন বললে তুমি লিখে দেবে, তুমি দেখো তুমি যেটা লিখছো সেটা আদৌ কি সত্য, না একজন তোমাকে গাইড করছেন,
তুমি না জেনেই সেটা লিখছো। এই উদ্যম, এই বিচার শক্তি, এই বুদ্ধি, এই সৎ ভাবনা এমনি মানুষের প্রয়োজন, সংখ্যায় কম, কিন্তু এরা দেশকে এক অন্য স্তরে নিয়ে চলে যাবে। শিষ্যধর্ম বলছেন, মহাশয়, এত যুবক আপনার নিকট আসিতেছে, ইহাদের ভিতর ঐরূপ স্বভাব বিশিষ্ট কাহাকেও কি দেখিতে পাইতেছেন না? খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে এত যুবক তো আপনার কাছে আসছে, তা আপনি এদের মধ্যে কাউকে দেখতে পাচ্ছেন না? আপনি যে গুণগুলো চাইছেন সেই গুণগুলো এদের মধ্যে কারোর মধ্যে নেই। মানে কাউকে আপনি পেলেন না যে চরিত্রবান, কাউকে দেখতে পাচ্ছেন না বুদ্ধিমান, পরার্থে ত্যাগ করতে প্রস্তুত, এই ধরনের গুণগুলো কারোর মধ্যে নেই। মানে অবাক হচ্ছে শিষ্য, আমরাও অবাক হচ্ছি, এত এত যুবক তো স্বামীজির কাছে আসতেন। স্বামীজি বলছেন, যাদের ভালো আধার বলে মনে হয় তাদের মধ্যে কেউ বা বিয়ে করে ফেলেছে, কেউ বা সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে বিকিয়ে গিয়েছে, কারো বা শরীর অপটু। বলছে, না রে, অনেক যুবক আসছে, ঠিকই বলেছিস, কিন্তু তার মধ্যে যাদেরকে একটু ভালো আধার বলে মনে হচ্ছে যে এরা পারবে, জমি, ওই যে ঠাকুর বলেছিলেন না, স্বামীজির সম্বন্ধে বলেছিলেন যে তুই মস্ত বড় আধার, তাই তুই এত সহ্য করতে পারলি। একবার হয়েছিল যে স্বামীজি আসছেন ঠাকুরের কাছে প্রত্যেক দিন, ঠাকুর ইচ্ছে করে পরীক্ষা করার জন্য তার সঙ্গে কোনো কথা বলতেন না, সবার সঙ্গে বলছেন, তিনি দেখতে পাচ্ছেন, তাকে দেখিয়ে দেখিয়ে সবার সঙ্গে কথা বলছেন, তাকে কোনো কথা বলছেন না তার সঙ্গে। এমনি 1 মাসের ওপর হয়ে গেছে। একদিন ঠাকুর বলেন, না, এবার পরীক্ষা তো নেওয়া হয়ে গেল, এবার জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে, তোকে তো আমি একদিনও কথা বলিনি, তো তুই রোজ আসছিলিস কেন? যে আমি আপনাকে ভালোবাসি তাই আসছিলাম, আপনি কথা বললেন বা না বললেন তাতে আমার কিছু যায় আসে না। ব্যাপারটা এই ধরনের, আমি ভালোবাসি। এই যে ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই, সেইটা ঠাকুর পরীক্ষা করে বললেন, তুই মস্ত বড় আধার, অন্য কেউ হলে পালিয়ে যেত। তেমনি স্বামীজিও টেস্ট করতেন, টেস্ট করে যাদেরকে বেশ ভালো আধার বলে মনে করতেন এদের দিয়ে কাজ হবে, তাদের মধ্যে খোঁজ নিতেন যে তুমি যদি নিজেকে সব স্যাক্রিফাইস করতে চাও তাহলে সংসারী মানুষ হলে অসুবিধা আছে, সংসারে তুমি দায়িত্ব নিয়েছো, বলছে তাদের মধ্যে কেউ কেউ বিয়ে করে ফেলেছে, তাহলে তারা হচ্ছে না। আবার বলছে কেউ কেউ সংসারের মান যশ ধন উপার্জনের চেষ্টাতে নিজেকে বিকিয়ে ফেলেছে। মানে কি করে নাম আসে, আরো নাম খ্যাতি অর্জন করব, আরো টাকা পাবো, এতেই নিজেকে নিজেকে একেবারে বিক্রি করে দিয়েছে, শেষ করে দিয়েছে, নিঃশেষ। কারো বা শরীর অপটু, শারীরিক ক্ষমতা নেই। তারপর বাকি অধিকাংশই উচ্চ ভাব নিতে অক্ষম। এটা তো গেল কিছু কিছু এই ধরনের। আর বলছেন আর কিছু কিছু আছে যারা যে ভাবটা দেব, এই দেশের জন্য কিছু করতে হবে, সমাজের জন্য কিছু করতে হবে, নিজের জন্য শুধু ভাবলে হবে না, ত্যাগ ও সেবা, এই যে সেবা মনোভাবটা দেব, এগুলো তো উচ্চ ভাব। সেবার মানসিকতা অত সোজা নয়, তাহলে আমরা সবাই সেবক হয়ে যেতাম। কারণ সবাই ভাবি আমি কেন সেবা করব, সেবা করে আমার কি লাভ। এই যে দেখবেন অনেকে মুদিখানার দোকানে জিনিস কেনা আজকাল ছেড়ে দিয়েছে, বলছে ওই মলগুলোই যাব। ওই কেন এত কষ্ট করে যাবে? হয়তো সে অন্ডালে থাকে, দুর্গাপুর মলে চলে আসছে, রানীগঞ্জে থাকে, সেখান থেকে দুর্গাপুর চলে আসছে, কেন? বলছে ওই মলে, বিরাট বিরাট মলে খুব ডিসকাউন্ট দিচ্ছে, আর অধিকাংশ জিনিসে একটা কিনলে একটা ফ্রি দিচ্ছে, তাই লাভ আছে, আমি যাব। তাহলে ব্যাপারটা হচ্ছে কিছু একটা যদি পাবো তাহলে আমি করব, আমি সেবা করব, সেবা করে কি পাবো, এই ভাবটা নেওয়ার মতো আধার তো খুব কম। স্বামী বিবেকানন্দ দেবেন, দিলেও তো হবে না, নিতে হবে তো। রিসিভিং এন্ড, একজন টিচার অসাধারণ পড়ান। আমরা যদি কল্পনা করি রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো বাংলা কবিতা পড়াচ্ছেন বা নাটক পড়াচ্ছেন, কল্পনা করি না, তাহলেই তার মানে সবাই যারা শুনছে তারা প্রত্যেকে একেবারে রবি ঠাকুর হয়ে উঠবেন, বা ওই ধরনের ভাষা নিতে পারবেন, ভাব নিতে পারবেন না। একজন শিক্ষক মহাশয় ক্লাসে যদি 20 জন ছেলে মেয়েকে পড়ান, তিনি অসাধারণ শিক্ষক মহাশয় হলেও সব ছেলে মেয়েগুলো সেই ভাবটা নিতে পারে না, সবাই সমান আধার হয় না, হয়তো দেখা যায় 3 জন মাত্র নিতে পারলো। সেই জন্য বলছেন যে
কিন্তু তারপর বাকি অধিকাংশ উচ্চ ভাব নিতে অক্ষম। তোরা আমার ভাব নিতে সক্ষম বটে, এবার বলছে তোরা আমার ভাবটা নিতে পারিস, কিন্তু তোরাও তো কার্যক্ষেত্রে সে সকল এখনো বিকাশ করতে পারছিস না। স্বামীজি তোষামোদ করবেন না যে শিষ্য তার কাছে আসছেন, এত বসছেন, সান্নিধ্য করছেন। নো, স্বামী বিবেকানন্দ তো সেই মানুষ নন। পরিষ্কার বললেন যে তোরা তোরা নিতে পারিস, তোরা সেই আধার নিচ্ছিসও, কিন্তু নিয়ে এক্সিকিউট করছিস কোথায়, বাস্তবায়িত কোথায় করছিস, সেটা তো করছিস না। এইসব কারণে মনে সময়ে সময়ে বড়ই আক্ষেপ হয়। ওই যে শুরু করেছিলাম আমরা আজকে, স্বামীজির আক্ষেপ, মানসিক যন্ত্রণা। মনে হয় দৈব বিড়ম্বনে শরীর ধারণ করে কোনো কাজই করে যেতে পারলুম না। স্বামীজি নিজে আক্ষেপ করছেন, শরীর ধারণ করেছিলাম কিন্তু হয়তো কোনো কাজই করে যেতে পারলাম না। অবশ্য এখনো একেবারে হতাশ হইনি। বিবেকানন্দ হতাশ হবেন না, বলছেন এখনো একেবারে হতাশ হইনি, একটু হতাশা আসছে। কারণ ঠাকুরের ইচ্ছা হলে এই সব ছেলেদের ভেতর থেকেই মহা মহা ধর্মবীর, কর্মবীর বেরোতে পারে, যারা ভবিষ্যতে আমার আইডিয়া নিয়ে কাজ করবে। ঠাকুরের ইচ্ছা হলে, ঈশ্বর সর্বশক্তিমান, ভগবান যদি চান তাহলে এই ছেলেদেরকে দিয়ে তাদেরকেই ঠাকুর যন্ত্র করবেন, কাজ করিয়ে ছাড়বেন। এরাই এক একজন বীর হবেন, কেউ ধর্মবীর, কেউ কর্মবীর, এবং এরা ভবিষ্যতে, স্বামীজি বলছেন যে তার যে ভাবগুলো সেগুলো নিয়ে কাজ করবে। তাহলে আজকের সমাজে ঠাকুর তোমাদের মতো অসংখ্য যুবকদের দিয়ে অনেক কিছু কাজ করিয়ে নেবেন। কাকে দিয়ে করাবেন আমরা কেউ জানি না, কিন্তু স্বামী বিবেকানন্দের কথা মিথ্যে হবে না। সেজন্য তিনি একেবারে হতাশ হননি। তিনি বলেছেন যে আমি জানি যে ঠাকুর যখন চাইবেন তখন এই ছেলেদের মধ্য থেকেই, তেমনি এখনকার ছেলেদের মধ্যে থেকেই অনেক কর্মবীর বেরোবে, যারা এই সমস্ত গুণের অধিকারী হবে। শারীরিক ক্ষমতা থাকবে, মানসিক ক্ষমতা থাকবে, পবিত্র মানসিকতা হবে, হৃদয়বত্তা থাকবে। তারা মানুষের জন্য ভাববে, ভাবার সঙ্গে সঙ্গে কিছু চাইবে না, ভিকিরি হবে না, ভিকিরি হবে না, ভিক্ষুক হবে না। আমি মানুষের জন্য করছি, আমাকে নাম দাও। আমি মানুষের জন্য করছি, আমাকে কিছু একটা মুনাফা দাও। না, আমি নেতা হতে চাই, আমি মানুষের জন্য তখনই করব যদি আমাকে একটি পদ দাও। না, স্বামীজির ভাবে যারা কাজ করবে তারা কিচ্ছু চাইবে না, তারা ভিক্ষুক হবে না, তারা চাইবে না, তারা শুধু দিতে জানে, তারা চাইতে জানে না। স্বামীজির কথা শুনতে শুনতে আমাদের যার যা বয়স হয়েছে মনে হচ্ছে আমরাও যেন এইভাবেই স্বামীজির আইডিয়া নিয়ে কাজ করে যেতে পারি। সকলকে আমি আমার যথোচিত সম্ভাষণ জানিয়ে আজকের নিবেদন শেষ করছি। স্বামীজির চরণে ব্যাকুল প্রার্থনা জানাই আমরা যেন এই শক্তির অধিকারী হতে পারি। যুব সম্প্রদায় যেন স্বামীজির ভাব নিয়ে কাজ করে ভারতবর্ষকে উন্নত করতে চেষ্টা করে। আজকে আমরা যতটুকু পাঠ করলাম, আমরা আগামী দিনে পরবর্তী অংশটা করতে চেষ্টা করব। জয় স্বামীজি।